কমপ্লিটিং সেন্টেন্স, যার অর্থ অসমাপ্ত বাক্যকে সমাপ্ত করা। আর এই অসমাপ্ত বাক্যকে সমাপ্ত করতে দুটি নিয়ম মানতে হবে। নাম্বার 1, বাক্যের গঠন বা স্ট্রাকচার ঠিক রাখতে হবে। নাম্বার 2, অসমাপ্ত বাক্যটির অর্থ অনুযায়ী বাকি অংশটুকু পূরণ করে সমাপ্ত করতে হবে। যেমন ইফ আই ওয়ার এ কিং, এই বাক্যটি খেয়াল করুন। এখানে বলা হচ্ছে আমি যদি রাজা হতাম। এটা হলো অসমাপ্ত বাক্য। এই অসমাপ্ত বাক্যকে আমাদেরকে সমাপ্ত করতে হবে এরই অর্থের উপর ভিত্তি করে। এখানে বলার চেষ্টা করা হচ্ছে আমি যদি রাজা হতাম তাহলে আমি কি করব, যে কাজটা করব রাজা হওয়ার পরে সেই কাজটি এখানে বাক্য আকারে লিখে দিলে অসমাপ্ত বাক্যটি সমাপ্ত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি আমি যদি রাজা হতাম গরিবদেরকে সাহায্য করতাম, অর্থাৎ বাক্যটি হবে ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। আজকের ক্লাসে আমরা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 20টি কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম আলোচনা করব। এই ক্লাসটি যদি আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। নাম্বার 1, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এদের অর্থ যাতে বা যার ফলে। প্রথম ক্লোজের পরে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসে, এরপরে প্রথম ক্লোজের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট বসে, টেন্স অনুযায়ী ক্যান, কুড, মে, মাইট বসে ভার্বের বেস ফর্ম, এরপরে বাকি অংশ বা আদার ওয়ার্ড। যেমন উই ইট সো দ্যাট, এই বাক্যটি খেয়াল করুন। আমরা খাই যাতে অথবা যার ফলে। খাওয়ার ফলে কি হয়, আমরা বাঁচতে পারি, তাহলে আমরা লিখব উই মে লিভ। এখানে খেয়াল করে দেখুন আমরা সো দ্যাটের পরে যে সাবজেক্টটি লিখেছি প্রথম ক্লোজের সাবজেক্টটি লেখা হয়েছে, এরপরে টেন্স অনুযায়ী মে লিখে ভার্বের বেস ফর্ম লেখা হয়েছে লিভ। এখানে ভালো করে খেয়াল করুন প্রথম ক্লোজের মধ্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে তখন আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পরে ক্যান অথবা মে লিখব। আর যদি প্রথম ক্লোজের মধ্যে পাস্ট টেন্স থাকে তখন আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পরে কুড অথবা মাইট লিখব। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল তাই আমরা ক্যান অথবা মে লিখতে পারতাম, কিন্তু এখানে যে বাক্যের অর্থ রয়েছে সেই অর্থের উপর ভিত্তি করে ক্যান না লিখে মে লেখা হয়েছে। হি ওয়েন্ট টু লন্ডন ইন অর্ডার দ্যাট, এই বাক্যটি খেয়াল করুন। সে লন্ডনে গেছে যাতে বা যার ফলে। সে লন্ডনে কেন গিয়েছে, টাকা ইনকাম করতে অথবা পড়াশোনা করতে। আমরা তাহলে লিখতে পারি হি কুড আর্ন মানি, অথবা আমরা এটাও যদি লিখি হি কুড স্টাডি। এই বাক্যটি ভালো করে খেয়াল করুন। প্রথম ক্লোজ হি ওয়েন্ট টু লন্ডন, এইটুক হলো পাস্ট টেন্স, এজন্য আমরা ইন অর্ডার দ্যাটের পরে যে সাবজেক্ট লিখেছি এই সাবজেক্ট হলো প্রথম ক্লোজের সাবজেক্ট, এরপরে ক্যান না লিখে কুড লেখা হয়েছে কারণ এটি পাস্ট টেন্স। যখন পাস্ট টেন্স হয় তখন আমরা কুড অথবা মাইট লিখি। এখানে বাক্যের অর্থের উপর ভিত্তি করে কুড লেখা হয়েছে, আর কুডের পরে ভার্বের বেস ফর্ম লিখে আদার ওয়ার্ড বা বাকি অংশ। নাম্বার 2, সো ডট ডট দ্যাট, এর অর্থ হলো এতই যে। এই সো ডট ডট দ্যাট প্রথম ক্লোজের পরে বসে, আর এই সো এবং দ্যাটের মাঝখানে যে ড্যাশ রয়েছে এই ড্যাশের মধ্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। আর দ্যাটের পরে প্রথম ক্লোজের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি বসে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসে ভার্বের বেস ফর্ম, এরপর বাকি অংশ অথবা আদার ওয়ার্ড। যেমন হি ইজ সো উইক দ্যাট ড্যাশ, এই বাক্যটি খেয়াল করুন। এখানে বলা হচ্ছে সে এতই দুর্বল যে, এর ফলে কি হবে, দুর্বল হওয়ার কারণে সে হাঁটতে পারতেছে না, তাহলে আমরা লিখতে পারি হি ক্যান নট ওয়াক। এখানে ভালো করে খেয়াল করুন দ্যাটের পরে প্রথম ক্লোজের মধ্যে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট এখানে বসানো হয়েছে হি, এরপরে প্রথম ক্লোজের টেন্স অনুযায়ী এখানে ক্যান নট বসানো হয়েছে, কারণ প্রথম ক্লোজটি হলো প্রেজেন্ট টেন্স, আর যখন প্রেজেন্ট টেন্স থাকে তখন আমরা ক্যান নট, আর যদি এখানে পাস্ট টেন্স থাকতো তখন আমরা কুড নট বসাতাম। এরপর ভার্বের বেস ফর্ম লেখা হয়েছে ওয়াক। দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট ড্যাশ, এই বাক্যটি খেয়াল করুন। এখানে বলা হচ্ছে লোকটি এতই অসুস্থ যে, এখন আমরা কোন সেন্টেন্স বসালে এখানে অসমাপ্ত বাক্যটি সমাপ্ত হয়ে যাবে। এই লোকটি এতই অসুস্থ যে সে 1 ইঞ্চিও আগাতে পারতেছে না, তাহলে এর ইংরেজি হবে হি কুড নট মুভ অ্যান ইঞ্চ। এখানে খেয়াল করুন দ্য ম্যান একজন ব্যক্তি, এজন্য আমরা এই ব্যক্তির পরিবর্তে প্রোনাউন হিসেবে দ্যাটের পরে লেখা হয়েছে হি। আর এখানে যেহেতু প্রথম ক্লোজটি পাস্ট টেন্সে তাই আমরা ক্যান নট না লিখে কুড নট লিখেছি, এরপর ভার্বের বেস ফর্ম বসে বাকি অংশ। লিস্ট, এর অর্থ যাতে না। মনে রাখবেন লিস্টের পরে যে সেন্টেন্সটি হবে সেই সেন্টেন্সটি সর্বদাই অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক হবে, কখনোই নেগেটিভ বা নাবোধক হতে পারবে না। আর এই লিস্ট বাক্যের স্ট্রাকচার হলো প্রথম ক্লোজের পরে লিস্ট বসবে, এরপরে প্রথম ক্লোজের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি লিস্টের পরে বসে শুড অথবা মাইট বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসে বাকি অংশ বা আদার ওয়ার্ড। যেমন ওয়ার্ক হার্ড লিস্ট ড্যাশ, এখানে বলা হচ্ছে কঠোর পরিশ্রম করো যাতে না। এখন আপনি গেস করে বলেন যে কঠোর পরিশ্রম করো যাতে না এখন কি হতে পারে, যাতে না তুমি ফেল করো,
তাহলে আমরা লিখতে পারি ইউ শুড ফেইল। এখানে খেয়াল করুন প্রথম ক্লোজটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যের শুরুতে সাবজেক্ট যদি না থাকে তাহলে আমাদের একটা সাবজেক্ট ইমাজিন করে নিতে হয় ইউ। এজন্য আমরা লিস্টের পরে সাবজেক্ট হিসেবে লিখেছি ইউ, এরপরে শুড অথবা মাইটের মধ্যে আমরা শুড ব্যবহার করেছি, কারণ লিস্ট যে বাক্যের মধ্যে থাকে সেই বাক্যের ম্যাক্সিমাম ক্ষেত্রে শুড ব্যবহার হয়, মাইট খুব কম জায়গায় ব্যবহৃত হতে দেখা যায়। এরপরে ভার্বের বেস ফর্ম ফেইল লেখা হয়েছে। হি ওয়ার্কড ফাস্ট লিস্ট, এখানে বলা হচ্ছে সে তাড়াতাড়ি হাঁটতেছে যাতে না, আপনি গেস করে বলুন তো সে তাড়াতাড়ি হাঁটতেছে যাতে না কি হতে পারে? যাতে না সে মিটিংটি মিস করে, যাতে না সে বাসটি মিস না করে, যাতে না সে ট্রেনটি মিস করে। তাহলে আমরা লিখতে পারি হি শুড মিস দ্য ট্রেন। এখানেও খেয়াল করুন প্রথম ক্লোজের মধ্যে সাবজেক্ট হলো হি, আমরা লিস্টের পরে সাবজেক্ট হিসেবে হি লিখেছি, এরপরে শুড অথবা মাইটের মধ্যে শুড যেহেতু লিস্টযুক্ত বাক্যের মধ্যে বেশি ব্যবহার হয় তাই আমরা শুড লিখে এরপর ভার্বের বেস ফর্ম লিখেছি মিস, এরপর বাকি অংশ দ্য ট্রেন। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এদের অর্থ এটাই উপযুক্ত সময়। এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের তিনটি নিয়ম রয়েছে। নাম্বার 1, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট লিখি এরপরে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু ফর্ম লিখে বাকি অংশটুকু লিখবো বা আদার ওয়ার্ড। যেমন ইট ইজ টাইম ড্যাশ, এখানে বলা হচ্ছে এটাই উপযুক্ত সময়। তাহলে আপনি গেস করে বলুন তো এটা উপযুক্ত সময় কিসের? এটা যে কোনো কিছুর হতে পারে। আমি বলতে পারি এটাই উপযুক্ত সময় পড়াশোনা করার, এটাই উপযুক্ত সময় মেডিসিন নেওয়ার মানে ওষুধ খাওয়ার। তাহলে আমরা বলতে পারি ইউ টুক মেডিসিন। এখানে খেয়াল করে দেখুন আমরা ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট লিখেছি ইউ, এজন্য আমরা ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু ফর্ম লিখেছি টুক, এরপরে বাকি অংশ বা অবজেক্ট মেডিসিন। নাম্বার 2, আমরা যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না লিখি তখন আমরা টু লিখে ভার্বের বেস ফর্ম লিখবো এরপর বাকি অংশ। যেমন ইট ইজ হাই টাইম টু টেক মেডিসিন। এখানে খেয়াল করুন ইট ইজ হাই টাইমের পরে আমরা কোনো সাবজেক্ট লিখিনি, যেহেতু আমরা কোনো সাবজেক্ট লিখিনি তাই আমরা টু লিখে ভার্বের বেস ফর্ম লিখেছি টেক, এরপর বাকি অংশ মেডিসিন। তাহলে বাক্যটি হলো ইট ইজ হাই টাইম টু টেক মেডিসিন। নাম্বার 3, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে ফর লিখে একটি ব্যক্তিবাচক অবজেক্ট, এরপর টু লিখে ভার্বের বেস ফর্ম সর্বশেষ অবজেক্ট বা আদার ওয়ার্ড। যেমন ইট ইজ হাই টাইম ফর হিম টু টেক মেডিসিন। এখানে খেয়াল করুন ইট ইজ হাই টাইমের পরে শুধু ফর হিম লিখে বাকিটুক অ্যাজ ইট ইজ লেখা হয়েছে রুল নাম্বার 2 এর মতো, অর্থাৎ রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 3 এর মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে ফর হিম যুক্ত করে দেওয়া হয়েছে। আর এই রুল নাম্বার 3 সাধারণত ব্যবহার হতে দেখা যায় না, তবে আমরা যখন নিয়মগুলো শিখতেছি সবগুলো শিখে রাখলে এতে দোষের কি? দো অলদো এদের অর্থ যদিও। দো অলদো যুক্ত বাক্যের পরে কোমা বসিয়ে এরপরে দো অলদো যুক্ত বাক্যের বিপরীত অর্থ প্রকাশ করে এমন একটি বাক্য বসিয়ে অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে হবে। যেমন দো হি ইজ পুয়ার ড্যাশ, এই বাক্যটি খেয়াল করুন দো যুক্ত বাক্যে বলা হচ্ছে যদিও সে গরিব, তাহলে সে কি হতে পারে? যদিও সে গরিব সে সৎ, তাহলে আমরা লিখতে পারি হি ইজ অনেস্ট। এখানে খেয়াল করুন দো যুক্ত বাক্যের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেটা আমরা বিপরীত বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে লিখব, আর দো যুক্ত বাক্যের মধ্যে যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী আমরা পরের বাক্যটুকু লিখব। টিল অথবা আনটিল, টিল শব্দের অর্থ যতক্ষণ পর্যন্ত আর আনটিল শব্দের অর্থ যতক্ষণ পর্যন্ত না। মনে রাখবেন টিল এর পরে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যে কোনো বাক্যই বসতে পারে। যেমন হোয়াইট হেয়ার টিল আই ডোন্ট কাম ব্যাক। এখানে খেয়াল করুন হোয়াইট হেয়ার আমার জন্য অপেক্ষা করো টিল যতক্ষণ পর্যন্ত আই ডোন্ট কাম ব্যাক আমি ফিরে না আসতেছি। এখানে কিন্তু টিলের পরে নেগেটিভ বাক্য লেখা হয়েছে। আর নিচের বাক্যটি খেয়াল করুন উইল ইউ ওয়েট টিল আই রিটার্ন, এই বাক্যের মধ্যে টিলের পরে অ্যাফার্মেটিভ বাক্য লেখা হয়েছে। ঠিক এরকমভাবে টিলের পরে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যে কোনো বাক্যই বসতে পারে, তবে আনটিলের পরে সর্বদাই অ্যাফার্মেটিভ বাক্য বসবে, কখনো নেগেটিভ বাক্য বসতে পারবে না। যেমন হোয়াইট হেয়ার আনটিল দ্য রেইন স্টপস, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামছে। এখানে আরেকটি জিনিস মনে রাখবেন টিল এবং আনটিলের উভয় পাশে সমজাতীয় টেন্স বসবে, অর্থাৎ এক পাশে যদি প্রেজেন্ট টেন্স হয় আরেক পাশে প্রেজেন্ট টেন্স হবে, এক পাশে পাস্ট টেন্স হলে আরেক পাশে পাস্ট টেন্স হবে, দুপাশের টেন্স সমজাতীয় হবে। উড ইউ মাইন্ড এর অর্থ আপনি কিছু মনে করবেন অথবা তুমি কিছু মনে করবে। এই উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এরপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড বসে। যেমন উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এখানে খেয়াল করুন উড ইউ মাইন্ডের পরে হ্যাভ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হ্যাভিং করে বাকিটুক লেখা হয়েছে আদার ওয়ার্ড বা অবজেক্ট হিসেবে। উড ইউ মাইন্ডের পরিবর্তে উড ইউ লাইক টু বসতে পারে। যেমন উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, এখানে খেয়াল করুন উড ইউ লাইক টু এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসেনি, ভার্বের বেস ফর্ম হ্যাভ বসেছে। ঠিক এরকম ভাবে যখন আমরা লাইক টু ব্যবহার করব এরপরে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান লিখবো, আর যখন আমরা উড ইউ মাইন্ড লিখবো তখন ভার্বের সাথে আইএনজি লিখবো। টু ডট ডট টু এর অর্থ এ তো যে না,
এর স্ট্রাকচার হলো সাবজেক্টের পর ভার্ব, এরপরে টু বসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপরে টু বসে ভার্বের বেস ফর্ম বা ভি1। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। এখানে খেয়াল করুন আমাদের বাক্যের মধ্যে হি ইজ টু উইক টু এই পর্যন্ত দেওয়া থাকবে, বাকিটুকু লিখতে হবে। এইটুকুর অর্থ দাঁড়াচ্ছে সে এতই দুর্বল টু ওয়াক যে হাঁটতে পারতেছে না। এই টু আর টু ওয়ালা বাক্যের ক্ষেত্রে মনে রাখবেন এই টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বা ভি1 বসিয়ে দিলেই অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ হয়ে যাবে। অ্যাজ লং অ্যাজ এর অর্থ যতক্ষণ ধরে বা যতক্ষণ যাবত। মনে রাখবেন এই অ্যাজ লং অ্যাজ দুটি ক্লোজের মাঝে বসবে, আর ওই দুটি ক্লোজের মধ্যে সমজাতীয় টেন্স বসবে। যেমন ওয়াইট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস। এখানে অপেক্ষা করো যতক্ষণ যাবত বৃষ্টি হচ্ছে। আল্লাহ রিমেইন উইথ আস অ্যাজ লং অ্যাজ উই আর অনেস্ট। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমরা সৎ থাকবো। এখানে খেয়াল করুন প্রথম ক্লোজ এবং দ্বিতীয় ক্লোজ দুপাশের ক্লোজের মধ্যে টেন্স সমজাতীয়। হ্যাড বেটার অথবা উড বেটার এদের অর্থ বরং ভালো। এদের স্ট্রাকচার হবে সাবজেক্টের পর হ্যাড বেটার অথবা উড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, এরপর আদার ওয়ার্ড। যেমন ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার বরং বাড়িতে থাকাই ভালো হবে। দে উড বেটার কাম হেয়ার, তাদের এখানে আসাই বরং ভালো হবে। উড রেদার ডট ডট দেন এর অর্থ বরং না। এর স্ট্রাকচার হবে সাবজেক্টের পর উড রাদার বসে ভার্বের বেস ফর্ম বা ভি1, এরপরে দেন বসে আবার ভার্বের বেস ফর্ম, সর্বশেষ আদার ওয়ার্ড। যেমন আই উড রাদার ডাই দেন, এখানে বলা হচ্ছে আমি বরং মারা যাব তবুও তবুও কি করব না, বেগ ভিক্ষা করব না। অর্থাৎ আমি বরং মারা যাব তবুও ভিক্ষা করব না। এই বাক্যের মধ্যে সাবজেক্টের পর উড রাদার লিখে ভার্বের বেস ফর্ম লেখা হয়েছে ডাই, এরপরে দেন লিখে আবারও ভার্বের বেস ফর্ম লেখা হয়েছে বেগ। নট অনলি ডট ডট বাট অলসো এর অর্থ শুধু নয় বটে। এর স্ট্রাকচার হলো সাবজেক্টের পর ভার্ব, এরপরে নট অনলি লিখে প্রথম অবজেক্ট, এরপরে বাট অলসো লিখে আবার দ্বিতীয় অবজেক্ট। যেমন আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। এখানে খেয়াল করুন প্রথমে সাবজেক্ট লিখে ভার্ব লেখা হয়েছে লাইক, এরপরে নট অনলি লিখে প্রথম অবজেক্ট টি, আবার বাট অলসো লিখে দ্বিতীয় অবজেক্ট কফি লেখা হয়েছে। অ্যাস অথবা সিন্সের অর্থ যেহেতু, বিকজ শব্দের অর্থ কারণ। এদের ক্ষেত্রে দুটি নিয়ম মনে রাখবেন। নাম্বার 1, অ্যাস অথবা সিন্সের সাথে যে ক্লোজটি থাকবে এই ক্লোজটি যে কোনো ঘটনার কারণ বোঝাবে। এরপরে থাকবে একটি কোমা, আর কোমার পরে যে অন্য একটি ক্লোজ থাকবে সেই ক্লোজটি এই যে ঘটনার কারণ হলো এই কারণের ফলে যে ফলাফলটা হবে সেই ফলাফলটা এখানে উল্লেখ থাকবে। যেমন অ্যাস হি ওয়াজ টায়ার্ড হি লেফট দ্য প্লেস, যেহেতু সে ক্লান্ত ছিল তাই সে জায়গাটি ত্যাগ করেছে। এখানে খেয়াল করুন প্রথম যে অ্যাস যুক্ত ক্লোজটি রয়েছে এই ক্লোজটির মধ্যে কারণ বোঝাচ্ছে, তার যাওয়ার কারণ কি ছিল, সে টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল, আর এর ফলে কি হয়েছে, সে জায়গাটি ত্যাগ করেছে। নেক্সট এক্সাম্পল খেয়াল করুন, সিন্স দে প্লেড ওয়েল দে ওন দ্য গেম। এখানে সিন্স দে প্লেড ওয়েল যেহেতু তারা ভালো খেলতেছিল এটা হলো একটি কারণ, এরপরে ফলাফল স্বরূপ বলা হইতেছে দে ওন দ্য গেম, তারা ভালো খেলছে এই জন্য গেমটি জিতছে। ঠিক এরকম ভাবে অ্যাস এবং সিন্সের সাথে যে ক্লোজটি থাকবে সেই ক্লোজটিতে কারণ, কোমার পরের ক্লোজটিতে ফলাফল উল্লেখ থাকবে। বিকজের ক্ষেত্রে ফলাফলমূলক ক্লোজ শুরুতে বসবে, এরপরে বিকজ, তারপরে কারণমূলক ক্লোজ। যেমন এভরিবডি রেসপেক্ট হিম বিকজ হি ইজ অনেস্ট। এখানে খেয়াল করুন এভরিবডি রেসপেক্ট হিম, তাকে সবাই সম্মান করে। কেন সম্মান করে এটার কারণটা কিন্তু বিকজের পরে রয়েছে। ঠিক এরকম ভাবে বিকজের পরে থাকবে কারণ আর শুরুতে থাকবে ফলাফল। নেক্সট এক্সাম্পল, হি কেম ফার্স্ট ইন দ্য ক্লাস বিকজ হি স্টাডিড এ লট। সে ক্লাসে প্রথম হয়েছে কারণ সে অনেক পড়াশোনা করেছে। এখানে একটি মজার জিনিস খেয়াল করুন, অ্যাজ সিন্স বিকজ যুক্ত বাক্যের উভয় পাশের ক্লোজের মধ্যে সমজাতীয় টেন্স হয়। তবে একটি এক্সেপশন মনে রাখবেন, যদি সিন্স কখনো বাক্যের মাঝে বসে এক্ষেত্রে দুটি নিয়ম মনে রাখতে হবে। নাম্বার 1, সিন্স বাক্যের মাঝে বসলে সিন্সের পূর্বের ক্লোজটি প্রেজেন্ট টেন্সে হলে সিন্সের পরের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে মনে রাখবেন সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। এক্ষেত্রে সিন্সের পরে সর্বদাই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মিট ইউ। এখানে সিন্সের পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসেছে। নেক্সট এক্সাম্পল, ইট ইজ অ্যাবাউট এ ইয়ার সিন্স হি ডাইড। এখানে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট। আর নাম্বার 2, সিন্সের শুরুতে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন ইট ওয়াজ মেনি ইয়ার্স
সিন্স আই হ্যাড ভিজিটেড দ্য প্লেস। এখানে সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসানো হয়েছে। লেট অ্যালোন এর অর্থ তো দূরের কথা অথবা যে কথা না বললেই নয়। এক্ষেত্রে মনে রাখবেন লেট অ্যালোনের দুপাশে দুটি ক্লোজ থাকবে, আর এই বাক্যের মধ্যে দুটি জিনিসের মধ্যে আকাশ পাতাল তুলনা করা হবে। যেমন আই ক্যান নট সুইম এ কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার। অর্থাৎ আমি 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারি না, আরও তো 10 কিলোমিটার দূরের কথা। হি ক্যান নট বাই এ রেডিও, লেট অ্যালোন আইফোন। সে একটা রেডিও কিনতে পারে না, সে আবার আইফোন কিনবে। ঠিক এরকমভাবে যখন একটি বাক্যের মধ্যে আকাশ পাতাল তুলনা করা হবে, তখন আমরা দুই বাক্যকে জয়েন করার জন্য লেট অ্যালোন ব্যবহার করব। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর অর্থ এমনভাবে যেন। এর ক্ষেত্রে দুটি নিয়ম রয়েছে। নাম্বার 1, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বাক্যের মাঝে বসবে, এর দুপাশে দুটি ক্লোজ থাকবে। শুরুতে যে ক্লোজ থাকবে সেই ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, এর পরের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখানে খেয়াল করুন অ্যাজ ইফ বাক্যের মাঝে বসেছে, এর শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসেছে হি নিউ এভরিথিং। দে ফাইট অ্যাজ দো দে ওয়ার ব্রেভ। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুরুতে, অ্যাজ দো এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 2, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট। এখানে খেয়াল করুন অ্যাজ ইফ বাক্যের মাঝে বসেছে, এর শুরুতে যে ক্লোজটি রয়েছে সেই ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স, আর অ্যাজ ইফ এর পরে যে ক্লোজটি রয়েছে সেই ক্লোজটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক এরকম ভাবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর শুরুতে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। ঠিক যেরকম ভাবে আমরা একটু আগেই সিন্সের ক্ষেত্রে দেখলাম। আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, উড দ্যাট এদের অর্থ যদি এমন হতো। এদের ক্ষেত্রে দুটি জিনিস মনে রাখবেন। নাম্বার 1, আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, উড দ্যাট এদের পরে সাবজেক্ট বসে ভার্বের ভি টু ফ্রম সর্বশেষ আদার ওয়ার্ড। যেমন আই উইশ আই স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। এখানে খেয়াল করুন আই উইশ এরপরে সাবজেক্ট ভার্বের ভি টু ফ্রম আদার ওয়ার্ড। উড দ্যাট হি গট দ্য প্রাইজ। এখানে উড দ্যাট এরপরে সাবজেক্ট ভার্বের ভি টু ফ্রম আদার ওয়ার্ড। নাম্বার 2, আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, উড দ্যাট এদের পরে সাবজেক্ট বসে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার, কুড বি, উড বি এরপরে আদার ওয়ার্ড বসতে পারে। যেমন আই উইশ আই ওয়ার এ কিং। এখানে আই উইশ এরপরে সাবজেক্ট অক্সিলারি ভার্ব ওয়ার এরপরে আদার ওয়ার্ড। আই ফ্যান্সি হি ওয়ার মাই বেস্ট ফ্রেন্ড। এখানে আই ফ্যান্সি এরপরে সাবজেক্ট অক্সিলারি ভার্ব ওয়ার আদার ওয়ার্ড। আই লাইক আই কুড বি এ পাইলট। এখানে আই লাইক এরপরে সাবজেক্ট অক্সিলারি বা মডাল ভার্ব কুড বি এরপর আদার ওয়ার্ড। নো সোনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কোরলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর। এদের অর্থ এটি হতে না হতেই তারপর। এই পাশের ফ্রেজগুলো খেয়াল করুন, এই ফ্রেজগুলোর পরে সাবজেক্ট ভার্বের ভি থ্রি ফ্রম এরপরে আদার ওয়ার্ড, আর এই পাশের ফ্রেজগুলোর পরে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি ক্লোজ বসবে। যেমন নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এখানে খেয়াল করুন নো সোনার হ্যাড এরপরে সাবজেক্ট ভার্বের ভি থ্রি ফ্রম আদার ওয়ার্ড, এরপরে দেন বসে পাস্ট ইনডিফিনিট টেন্স। হার্ডলি হ্যাড টিচার এন্টার দ্য ক্লাসরুম হোয়েন উই স্টুড আপ। এখানে হার্ডলি হ্যাড এরপরে সাবজেক্ট ভার্বের ভি থ্রি ফ্রম আদার ওয়ার্ড, হোয়েন এর পর পাস্ট ইনডিফিনিট টেন্স। স্কোরলি হ্যাড ইউ গন টু মার্কেট হোয়েন ইট বিগ্যান টু রেইন। এখানে স্কোরলি হ্যাড সাবজেক্ট ভার্বের ভি থ্রি ফ্রম আদার ওয়ার্ড, এরপর হোয়েন এর পর পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ কন্ডিশনালস এর অর্থ যদি। কন্ডিশনাল বাক্য 4 প্রকার। এখন যে 4টি নিয়ম আমি আলোচনা করব, এই 4টি নিয়ম যদি আপনি মনে রাখেন, সারা জীবন আর কন্ডিশনালে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। নাম্বার 1, জিরো কন্ডিশনাল। এই জিরো কন্ডিশনালের মধ্যে ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর কমা বসে পরের ক্লোজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ উভয় পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইফ ইউ হিট আয়রন ইট টার্নস ইনটু রেড। এখানে খেয়াল করুন ইফ যুক্ত ক্লোজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোমার পরে যে ক্লোজটি রয়েছে এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 2, ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর কোমা বসে পরের ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইফ ইউ কাম হেয়ার আই উইল গো দেয়ার। এখানে খেয়াল করুন ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর কোমা বসে পরের ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স। নাম্বার 3, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের মধ্যে ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর কোমা বসে ফিউচার পাস্ট অর্থাৎ মোডাল ভার্বের ক্যানের কুড, মেয়ের মাইট, উইলের উড বসে ভার্বের বেস ফ্রম এরপর আদার ওয়ার্ড। যেমন ইফ হি কেম হেয়ার
আই উড গো দেয়ার। এখানে খেয়াল করুন ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর কোমা বসে ফিউচার পাস্ট করা হয়েছে। ফিউচার পাস্ট বলতেই আমরা যে বললাম ক্যানের কুড, মেয়ের মাইট, উইলের উড বসে ভার্বের বেস ফর্ম, এরপর বাকি অংশ। নাম্বার 4 থার্ড কন্ডিশন বা মিক্সড কন্ডিশনাল। এই থার্ড বা মিক্সড কন্ডিশনালের মধ্যে ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স, এরপর কোমা এর পরে ফিউচার পাস্ট পারফেক্ট টেন্স হবে। ফিউচার পাস্ট বলতে আমরা ক্যানের কুড, মেয়ের মাইট, উইলের উড জেনে আসলাম। আর এই কুড, মাইট, উডের পরে হ্যাভ বসে ভার্বের ভি3 ফর্ম সর্বশেষ অবজেক্ট বসালেই ফিউচার পাস্ট পারফেক্ট হয়ে যায়। যেমন ইফ হি হ্যাড কাম হেয়ার আই উড হ্যাভ গন দেয়ার। এখানে বাক্যটি ভালো করে খেয়াল করুন, ইফ এর পরে হি হ্যাড কাম হেয়ার এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে কোমা, এরপরে আই উড হ্যাভ গন দেয়ার। এখানে উড হলো পাস্ট মোডাল, এরপরে হ্যাভ বসে ভার্বের ভি3 সর্বশেষ আদার ওয়ার্ড। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের মধ্যে 3টি রিলেটিভ প্রোনাউন মনে রাখবেন, হু, হুইজ, দ্যাট। হু ব্যবহার হয় ব্যক্তিবাচক সাবজেক্টের জন্য, হুইজ ব্যবহার হয় বস্তুবাচক সাবজেক্টের জন্য, আর দ্যাট ব্যক্তিবাচক এবং বস্তুবাচক উভয় সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তবে হুইজ এবং হু এই দুটি ভালো করে মনে রাখবেন। এদের স্ট্রাকচার হলো প্রথমে একটি ক্লোজ থাকবে হু, হুইজ, দ্যাট, দুটি ক্লোজের মাঝখানে বসবে, এরপরে ভার্ব বসে আদার ওয়ার্ড। যেমন আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ। এখানে খেয়াল করুন আই স দ্য ম্যান, এই ক্লোজের মধ্যে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি হলো দ্য ম্যান, এটি একটি মানুষ অর্থাৎ ব্যক্তিবাচক সাবজেক্ট। এই জন্য আমরা হু, হুইজ, দ্যাট এর মধ্যে ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে হু নিয়েছি, এরপরে আমরা ভার্ব লিখে বাক্যটি লিখে দিয়েছি ওয়াজ ক্যাচিং ফিশ। দ্য রাইটার টুক এ ক্যাবিন হুইচ ওয়াজ স্মল। এখানে খেয়াল করুন দ্য রাইটার টুক এ ক্যাবিন, এ ক্যাবিন হলো একটি বস্তু, এই জন্য আমরা হুইজ ব্যবহার করব, এরপর ভার্ব লিখে বাকি অংশ। দিস ইজ দ্য হাউস দ্যাট হি ওয়ান্টস টু বাই। এখানে খেয়াল করুন দ্য হাউস একটি বস্তুবাচক অবজেক্ট, এরপরে আমরা দ্যাট ব্যবহার করেছি। এখানে তো হুইজ বসানোর কথা ছিল। দ্যাট বস্তু এবং ব্যক্তি উভয় ক্ষেত্রেই বসতে পারে। এটা কখন ব্যক্তি কখন বস্তুর ক্ষেত্রে বসবে এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন। তবে এখন আপনারা এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার কোনো কারণ নেই, আপনি শুধু হুইজ আর হুর ব্যাপারটা মনে রাখেন, বাকিটুক প্র্যাকটিসের সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষ নাম্বার 20 ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, এর অর্থ সত্ত্বেও। এক্ষেত্রে মনে রাখবেন ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এর পরে নাউন, নাউন ফ্রেজ বা জিরানের পরে আদারওয়ার্ড বসে একটি কোমা, আর কোমার পরে যে ক্লোজটি বসবে সেই ক্লোজটি এই ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের সাথে যে ক্লোজটি বসেছে এই ক্লোজের বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন ইনস্পাইট অফ হিজ কামিং অন টাইম অল ইনসাল্টেড হিম। এখানে খেয়াল করুন ইনস্পাইটের পরে নাউন ফ্রেজ বসানো হয়েছে আর এর পরে কোমা বসে বিপরীত অর্থবোধক ক্লোজ বসানো হয়েছে। ডিসপাইট মাই ইলনেস আই অ্যাটেন্ডেড দ্য পার্টি। এখানে খেয়াল করুন ডিসপাইট মাই ইলনেস, আমি অসুস্থ থাকা সত্ত্বেও আই অ্যাটেন্ডেড দ্য পার্টি, আমি পার্টিতে জয়েন করেছিলাম। এখানে খেয়াল করুন আমি অসুস্থ ছিলাম, এই কারণে কি করব, সাধারণত আমি পার্টিতে জয়েন করব না, এটা হলো সাধারণ কথা। কিন্তু আমি যে কথাটা ডিসপাইট বা ইনস্পাইটের মধ্যে বলবো তার বিপরীত অর্থ এখানে প্রকাশ করতে হবে কোমার পরে, এজন্য আমি এখানে লিখলাম আই অ্যাটেন্ডেড দ্য পার্টি, আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম। ঠিক এরকমভাবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত শব্দের মধ্যে আমরা কোমার পরে বিপরীত অর্থবোধক শব্দ ব্যবহার করব। এই ছিল কমপ্লিটিং সেন্টেন্সের 20টি গুরুত্বপূর্ণ নিয়ম। আশা করি এই 20টি নিয়ম যদি তুমি ভালো করে আয়ত্ত করো তাহলে শুধু এসএসসি এইচএসসি নয় চাকরির পরীক্ষাতেও কমন পাবে ইনশাআল্লাহ।